3 বছর বয়সী মীরার মাথায় পিস্তল ঠেকিয়ে ভিডিও করছে নিলয়। বাবার উপরের ক্ষোভ প্রকাশ করছে তার 3 বছরের মেয়ের উপর। এই যে মাস্টার মশাই, তোর তো বেশ গরম, আমার সাথে গরম দেখাস? তোর মেয়ে তো বাসার মধ্যেই ছিল, সেখান থেকে নিয়ে আসতে আমার চুটকির ভেলকি লেগেছে মাত্র। অপেক্ষা কর লাশের, নয়তো এখানে এসে নিজের মেয়েকে নিয়ে যাস। মোবাইল স্ক্রিনে ভিডিওটা দেখে জ্ঞান হারায় মিম। তার একমাত্র মেয়ে কী দোষ করেছিল? রাফসান হতভম্ব হয়ে বসে আছে সোফায়। কি করবে এখন? দেরি না করে উঠে দাঁড়িয়ে রাফসান লুঙ্গি পাল্টিয়ে প্যান্ট পরে নেয় সে। ডয়ার খুলতেই সামনে আসে তার ফেভারিট পিস্তলটা। হাত দেয়নি সেটাতে। ম্যানি ব্যাগ নিয়ে বের হয়ে যায় রাফসান। মিমিকে হাসপাতালে নিয়ে যায় কাজের মেয়েটি। সেখানে ভর্তি করানো হয় তাকে। রাফসান নিলয়ের বলা জায়গা মতো পৌঁছে ফোন করে নিলয়কে। কানের উপর ফোনটা রাখতেই চোখ ঝাপসা হয়ে আসে রাফসানের। পিছন থেকে কেউ একজন আঘাত করে রাফসানের মাথায়। ঢলে পড়ে যায় রাফসান পিছঢালা রাস্তায়। দুর্বল শরীরে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে চোখ খুলে রাফসান। সামনে বসে আছে মীরা। রাফসানের চোখ খুলতেই মীরা বলল, পাপা পাপা, এরা তোমাকে আর আমাকে এমন করে বেঁধে রেখেছে কেন? এরা কি সেই পচা লোকগুলো যারা তোমাকে আর আম্মুকে মারতে চেয়েছিল? বলো, আমি ওদের মেরে ভূত বানিয়ে দেই। রাফসান মীরার দিকে তাকিয়ে আছে। ওর চোখে ভয় নেই, সাহস দেখছে ওর চোখে। না মামনি, এরা সে লোকগুলো নয়। এরা ভালো মানুষ, তবে বকে গেছে, মা বাবার শিক্ষা পায়নি। ও, তাই বুঝি? হ্যাঁ মামনি। তাহলে তুমি ওদের বুঝিয়ে দাও এসব ভালো না। ছোট ছোট বাচ্চাদের বাসা থেকে ধরে আনা, তারা ভয় পায় না? আমি ভয় পাইনি বুঝি? মামনি, এরা বুঝবে না। পাপা, তুমি তো সবাইকে শিক্ষা দাও, ওদেরও একটু শিখিয়ে দাও। না মামনি, এরা শিক্ষা পায়নি, আমার ছাত্র এরা। কথাটা শেষ না হতেই নিলয় এসে দাঁড়িয়েছে ওদের সামনে। কিরে মাস্টার, তোর অনেক চর্বি হয়েছে। আমি কি করি কিংবা না করি তাতে পুরো ক্যাম্পাসের কিছু আসে যায় না, আর তুই সামান্য সহকারী শিক্ষক হয়ে আমার সাথে লাগতে আসিস? বলেই হাতের রডটা দিয়ে রাফসানকে আঘাত করবে, তখনই মীরা বলে উঠল, ওই স্যারা, আমি কিন্তু কিছু বলি না, শুধু পাপার ভয়ে। না হলে তোমাকে আমি গুলি করে মেরে ফেলতাম। রাফসান মীরার কথা শুনে কোনো মতে হাসি চেপে রেখেছে। নিলয় হাসানকে বলল, বাচ্চাটাকে তার মায়ের কাছে রেখে আয়, ওকে দিয়ে আর কাজ নেই আমার। বাচ্চা মানুষ কোমল হয়, এই মালটা ডেঞ্জারাস জিনিস, সাবধানে নিয়ে যাস। হাসান মীরাকে নিয়ে গোডাউন থেকে বের হতেই রাফসানের হাতের উপর রডের আঘাত করে নিলয়। গুঙ্গিয়ে ওঠে রাফসান। তারপর পায়ে পিঠে আঘাত, শেষে মুখে বারবার আঘাত করে নিলয়। গালের সাথে ঠোঁট ফেটে গড় গড় করে রক্ত বের হতে থাকে রাফসানের দেহ থেকে। চোখ ঝাপসা হয়ে আসে। চোখের সামনে নিলয়ের পায়ের নিচে চাপা পড়া সিগারেটটার নজরে আসে। আস্তে আস্তে চোখ বুজে আসে ওর। কুয়াশার মতো পরিষ্কার হচ্ছে সকালের ঘটে যাওয়া ঘটনা। চোখ বুঝে যাচ্ছে রাফসানের। কলেজের ক্যাম্পাসে শেষের ছোট্ট পুকুর, কংক্রিটের তৈরি ঘাটের উপর বসে আছে নিলয়। সবে স্কুলের গণ্ডি পেরিয়ে আসা মেয়েগুলোকে কাছে টেনে নিয়ে আসে নিলয়। পাশে বসায় সে। হাত ধরে সিগারেটের টান দিতে বলেছিল তারা। মেয়েটি কান্না করে দেয়। কান্নাজড়িত কণ্ঠে সিগারেটের টান দিতেই খুক খুক করে কাশি দিয়ে ওঠে সে। এতে নিলয় আর তার সঙ্গীরা মজা নেয়। প্রথমে দেখেও না দেখার মতো চলে যায় রাফসান। কলেজের ক্লাস শুরু হবে। ছেলেগুলো অনার্সে পড়েছে, এবার হয়তো 4th সেমিস্টারে, তাই কিছু বলছে না রাফসান। রাফসান ইন্টারমিডিয়েটের ম্যানেজমেন্ট বিভাগে সহকারী শিক্ষক হিসেবে কাজ করছে। নিজেকে লুকিয়ে রাখার জন্য এটাই তার কাছে নিরাপদ আশ্রয় মনে হয়েছে। ছেলেগুলো অন্য পথে চলেছে, কিন্তু রাফসান এটি কিছু বলছেও না। নিজেকে লুকিয়ে থাকতে চেষ্টা করছিল, কিন্তু পারেনি। সেদিন সকালে রাফসান কলেজের গেটের সামনে এসে দাঁড়াতেই নিলয় এসে পড়ে সামনে। হাত দিয়ে রাফসানকে সরিয়ে ভিতরে চলে যায় নিলয়। রাফসান মনে মনে বলল, বেয়াদ্দব একটা। এই ইতি, তোমার নাম ইতি না? ক্যাম্পাসে ঢুকে কথাটা বলল নিলয়। মেয়েটা সুন্দর, ফর্সা দেহ, নীল শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল ব্যবহার করেছে সে। মেয়েটি বলল, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি ইতি।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। কি করছো আজকাল? এই তো ভাইয়া, ক্লাস করছি আর বাসায় যাচ্ছি। বয়ফ্রেন্ড আছে? মেয়েটা মাথা নিচু করে ফেলেছে, কিচ্ছু বলছে না। নিলয় এবার ঝাড়ি দিয়ে বলল, এই মেয়ে কি বলছি শুনছো না? বয়ফ্রেন্ড আছে? না ভাইয়া। বলছে আর কাঁপছে মেয়েটি। ক্যাম্পাসে ভরা মানুষ, ছাত্রছাত্রীরা তাকিয়ে আছে তাদের দিকে। নিলয় ইতির কোমর ধরে কাছে টেনে নিয়ে যায়, ঠোঁটের সামনে নিজের মুখ নিয়ে বলল, এত মায়া জানানোর ঠোঁটে তো আমার হক আদায় করা দরকার। তোমার বয়ফ্রেন্ড নেই তাহলে এ মধু নষ্ট হবে তো। হঠাৎ এক শব্দ হয়, পুরো ক্যাম্পাস নিস্তব্ধতা ছেয়ে যায়। নিলয়ের গালে থাপ্পড় দেয় রাফসান। নিলয় এদিকে ছেড়ে দিয়ে রাফসানের শার্টের কলার ধরে, ঠেলে পিছনে নিচ্ছে। রাফসান নিলয়ের হাত ধরে বলল, দেখো নিলয়, তুমি যে কাজটা করেছো তা তোমার অন্যায়। এইসব করতে পারো না তুমি। আমি কি তোর কাছ থেকে ন্যায় শিখবো? বলেই দুটো বিশ্রী ভাষায় গালিগালাজ করে রাফসানকে। রাফসানের সহ্য হয়নি। নিলয়ের হাত শার্টের কলার থেকে নামিয়ে ওর গাল আর কান বরাবর আঘাত করতেই মাটিতে লুটিয়ে পড়ে। পেটে বারবার পায়ের আঘাতে গুঙ্গিয়ে ওঠে। তার সাথে থাকা তার বন্ধুরা রাফসানের সামনে আসার সাহস করেনি। নিলয়কে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। পুরো ক্যাম্পাসে তখন নিস্তব্ধ ছিল। নিলয় নামই আতঙ্ক। সেই ক্রোধে মীরাকে কিডন্যাপ করে নিলয়। বিকালবেলায় বাসায় ফিরতেই মীরা নিখোঁজ সংবাদ। নিলয়ের কিডন্যাপিং ভিডিও দেখে রাফসান চলে যায় নিলয়ের বলা জায়গায়। গাল বেয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, ঠোঁট ফেটে গেছে, চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। মোটা রডের আঘাতে মাথায় বারবার পড়াতে চোখ বুঝে আসছে রাফসানের। এই কি শেষ? নতুন করে বাঁচতে চেয়েছিল সে, আর কি হবে না? মিম হাসপাতালে চোখ খুলেছে, পাশে মীরা। মিম মীরাকে বুকে টেনে নিয়ে বলল, আর নয় এখানে, আমরা অনেক দূরে চলে যাব এই শহর ছেড়ে। বেহুশ রাফসানকে হাসপাতালে নিয়ে আসে গোডাউনের দারোয়ান। প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার শরীর থেকে। রক্তর দরকার 2 ব্যাগ এবি নেগেটিভ রক্তের গ্রুপ। 1 ব্যাগ হাসপাতালেই ছিল, যেটা রাফসানের শরীরে কম হয়ে যাবে। রাফসানের পকেটে পাওয়া মোবাইল থেকে মিমির সাথে যোগাযোগ করে তারা। মিমি রাফসানের কথা শুনে থরথর করে কাঁপতে থাকে। কাজের মেয়েটি শক্ত করে চেপে ধরে মিমিকে। শান্ত হন আপা, বাইরে কিছু হবে না। তুই মীরাকে দেখিস, আমি তোর ভাইয়ের কাছে যাব। কিন্তু আপা, এত বড় বাসায় আমি একলা কিভাবে থাকবো? আচ্ছা তুই বাসায় চলে যা, মীরাকে সিজু ভাবির বাসায় রেখে যাব। আচ্ছা আপা। কাজের মেয়ে শেফালি নিজের যা কিছু ছিল ছোট ব্যাগে নিয়ে নেয়। রাতের খাবারও একটা বাটিতেই ভর্তি করে নেয়। সারাদিনে বাসায় থাকলেও রাতে নিজের বাসায় চলে যায় শেফালি। সারাদিনের জামা কাপড় নিয়ে আসে এখানে, সেগুলো ব্যাগে করে নিয়ে বের হয়ে গেছে সে। পাশের ফ্লাইটে সেজু ভাবি থাকেন। তার একটি মেয়ে আছে, মীরার বয়সী, তাই সমস্যা হবে না। মিম মীরার হাতে ফ্রিজ থেকে 2টো চকলেট বের করে দেয়। মীরা চকলেট দুটো হাতে নিয়ে মন খারাপ করে বলল, আম্মু, পাপার কি হয়েছে? তেমন কিছু না মা, তুমি সিজু আন্টির সাথে গল্প করো, আমি তোমার পাপাকে নিয়ে আসি, কেমন? আচ্ছা আম্মু, তবে চুপ হয়ে যায় মীরা। মিম বলে, তবে কি? পাপাকে বকা দিবা না? মিম মীরার দিকে বাঁকা চোখে তাকায়। মীরা চকলেট দিয়ে মুখ ঢেকে বলে, না না মামুনি, পাপাকে এতগুলো বকা দেবা? বলেই হেসে ফেলে মীরা। বেশি পেকে গেছো তাই না? একবার তোমার পাপা আসুক, দুজনকে দেখে নিব। এখন ভদ্র মেয়ের মতো সিজু আন্টির কাছে থাকবা, আমি তাড়াতাড়ি চলে আসবো। মীরা কিছু বলে না। মিম নিজেকে গুছিয়ে বাসায় সবকিছু চেক করে লক করে দেয় বাসা। সিজু ভাবিকে সবকিছু বলে। সে বলল, সমস্যা নেই ভাবি, আপনি যান, আমি মীরাকে দেখে রাখবো। মিতুর সাথে থাকুক মীরা, দুজন খেলা করবে। আপনি ভাইয়ার কাছে যান, দেখুন আল্লাহ কি করে। মিম একটু ভরসা পাচ্ছে মীরার কোনো সমস্যা হবে না। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সময় লেগে গেছে মিমের। রাফসানের জন্য 2য় ব্যাগ রক্তেরও জোগাড় হয়ে গেছে। শরীরের সমস্ত ক্ষত স্থানগুলোতে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। হাসপাতালে রাফসানের ভর্তি ফর্ম পূরণ করে তাদের বিল পে করে তারপর রাফসানের পাশে এসে বসেছে মিম। মলিন মুখ হয়ে আছে তার। গভীর নিদ্রায় শুয়ে আছে রাফসান।
ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে রাফসানের দেহে। সকাল ছাড়া চোখ খুলবে না ওর। চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছে। আজ রাফসান তার পুরনো দিনের মতো থাকলে হয়তো এমন দিন কখনোই দেখতে হতো না মিমের। তবুও বেশ আছে এখন মিম। রাফুর কোল ছোঁয়া পিছু ছেড়েছে। সাধারণ জীবনে ছোটখাটো অসুবিধা আসবেই। মিম চোখ মুছে রাফসানের হাতটা শক্ত করে চেপে রেখেছে, যেন হারিয়ে না যেতে পারে। সারা রাত মিম রাফসানের পাশেই ছিল। মীরা মিতুর সাথে ঘুমিয়ে গেছে। সকালবেলা রাফসানের চোখ খুলতেই মিমের বুকের উপর নিজেকে দেখে সে। হাসপাতালের কেবিনে ছোট্ট বেটে রাফসানের পাশে মিম শুয়েছিল, মিমের বুকের উপর রাফসানের মাথা রেখে। মেয়ে ডাক্তার আর নার্স ছিল রাতের ডিউটিতে, তাই অসুবিধা হয়নি মীরার। পা মুচকে গেছে। রাফসান সেরে উঠতে মাসখানেক লাগবে। রাফসানের চোখ খোলা দেখে মীরা স্বস্তি মিলে কথা বলতে দেয়নি রাফসানকে। দুর্বল শরীর, ফলের জুস খাইয়ে ঔষধ খেতে দিয়েছে নার্স। ভারী খাবার একটু পর দেবে। মিম বাসায় চলে এসেছে মীরার কাছে। সেখানে একজন লোক রেখেছে রাফসানের খাবার নিয়ে যাওয়ার জন্য। মীরাকে বাসায় রেখে মিম রাফসানের পাশে থাকতে পারবে না। রাফসান এটা কখনোই মেনে নেবে না। কলেজের ক্যাম্পাসে নিলয় তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে। গতকালকের মেয়েটা আসেনি আজও। মেয়েটি আর আসবেও না এ কলেজে। গত রাতে ধর্ষণ হয়েছে মেয়েটি। বাসায় ঢুকে একদল বখাটে মুখে কালো কাপড় বেঁধে ধর্ষণ করেছে তাকে, বাসার সবাইকে বেঁধে রেখে। সমাজে কালো ছায়া পড়েছে নিলয় নামের একজন। বাবা এলাকার মন্ত্রী। বাবার ক্ষমতায় অকর্মে লিপ্ত হয়েছে বকে যাওয়া নিলয়। একজন মেয়ে আসে কলেজে ক্যাম্পাসে। এর আগে কখনো এই ক্যাম্পাসে মেয়েটাকে দেখেনি কেউ। নিলয়দের দেখে মেয়েটি তাদের সামনে এসে দাঁড়ালো। নিলয় বলে উঠল, মামা করা মাল একটা, উফস। এক্সকিউজ মি, আমাকে বলছেন? কথাটা বলল তিথি। জি আপনাকেই বলছি। বলি হো হো করে হেসে উঠল নিলয় তার বন্ধুরা। তিথি বুঝেছে ক্যাম্পাসের বখাটে এরা, এদের কাছে হবে না। তাই ওখান থেকে সরে আসতেই নিলয় ডাক দিল, এই যে সুন্দরী, তোমার দেহ দুলিয়ে মনে রং লাগিয়ে গেলে এই রং মিটাবে কে? তিথি মুচকি হেসে বলল, ভাইয়া, মাসের শুরু কেবল শারীরিক সমস্যার কারণে আপনার মনের রং মেটাতে আমি পারবো না, বরং আপনি আপনার বোনের কাছে যান, সে মিটাবে। কথাটা শুনতেই চমকে উঠল নিলয়। লাফিয়ে তিথির সামনে এসে দাঁড়ায়। রাগান্বিত চোখে বলে, কি বললি আবার বলতো? বলতে বলতেই নিলয় তিথির ওড়না টেনে ধরে। দাঁতে দাঁত শক্ত করে চেপে তিথি নিজেকে সামলে নিয়ে বলল, আপনি আমার সাথে যেমন ব্যবহার করেছেন আমিও তেমন ব্যবহার করেছি আপনার সাথে। নিলয় কতক্ষণ তিথির দিকে তাকিয়ে থাকে। ক্যাম্পাসের সবাই দেখছে তাদের। তিথি মেয়েটাও সুবিধার নয়। নিলয় মেয়েটাকে ছেড়ে আবার বন্ধুদের কাছে এসে বসে। তিথিকে বলে, আজকে নতুন বলে কিছু বললাম না। তিথি মুচকি হেসে পিছন ফিরে চলে আসে। মনে মনে বলে, তোদের মতো পাতি বখাটেদের আমি মশার মতো পিষে মারি, আর তোরা কি না বলিস কিছু বলবি আমায়? তিথি চলে যায় সেখান থেকে। ক্যাম্পাসের মাঝে কিছু মেয়ে বসে আছে। একজন গিটার বাজাচ্ছে, বাকি সবাই মনোযোগ দিয়ে শুনছে। তিথিও তাদের পাশে এসে দাঁড়ায়। মেয়েটার সুর তোলা তিথির হৃদয়ে গেঁথে যায়। এমন সুর মাঝে মাঝে রাফু তুলত। হঠাৎ করে রাফুর কথা মনে পড়তে তিথি ওই মেয়েদের মধ্যে একজনকে বলে উঠল, এক্সকিউজ মি আপু, আমি তিথি, আমাকে যদি একটু সাহায্য করতেন। জি আপু, বলেন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আপনাদের এই কলেজে একজন লেকচারার হিসেবে কাজ করেন, তাকে একটু দরকার ছিল। জি আপু, তার নামটা বলতে পারবেন? একটু ভাবে তিথি, তারপর বলে, বোধহয় রাফসান ইসলাম হবে তার নাম। রাফসান নামটা শুনতেই পিছনে বসে থাকা একটা মেয়ে বলল, আরে রুবি তোর ক্রাশের কথা বলছে। রুবি অগ্নি দৃষ্টিতে তাকায় তিথির দিকে। একটু গরম কণ্ঠে বলে উঠল, মেয়ে, রাফসান স্যারের কাছে তোমার কি? স্যারকে দরকার খুব। নরম হয়ে বলল রুবি। তিথির নিঃশ্বাস ছোট হয়ে গেছে। বড় করে নিঃশ্বাস ফেলে বলল, ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আর হ্যাঁ, রাফসানের একটা মেয়েও আছে, সে কথা স্মরণে রাখবেন। বলেই চলে গেল তিথি অফিস রুমে। এই কলেজে অ্যাডমিশন নিয়েছে সে।
কলেজের সব কাজ উপর থেকে সব সম্পূর্ণ করা হয়েছে। তিথি শুধু কনফার্ম করতে এসেছিল কলেজে গেটের সামনে এসে নিলয়ের দিকে তাকিয়ে তিথির হাতের মিডল ফিঙ্গার দেখিয়ে বের হয়ে গেল। নিলয়ের মস্তিষ্কে আগুন জ্বলে উঠেছে। বন্ধুদের নিয়ে বাইক স্টার্ট দেবে তখনই নিলয়ের উপর স্ট্যাম্প দিয়ে আঘাত করে শিমুল। কপাল ফেটে রক্ত ঝরছে। লেগে গেছে প্রচন্ড মারামারি। ক্যাম্পাস থেকে বেরিয়ে তিথি আনমনে হাঁটছে। রাফসানকে তার ভালোবাসার কথা না বলা রয়ে গেছে, কিন্তু রাফসানের যে মেয়ে আছে তাদের সংসার, সেটার ক্ষতিও আমি করতে পারবো না। আমি না হয় ভালোবাসি ভালোবাসার জন্য, ভালোবাসার মানুষটার সুখের জন্য। সে তো সুখে আছে, আমি না হয় ছায়া হয়ে পাশে থাকি ওর। কথাগুলো বলছে তিথি বিড়বিড় করে। রাস্তার পাশে খালি বোতলে লাথি দিতে সেটা গিয়ে একটা ছেলের উপরে পড়ে। ছেলেটা তাকায় তিথির দিকে। তিথির চোখ বড় বড় হয়ে আছে। ছেলেটাকে উপর নিচু ভালো করে দেখে নিল তিথি। জিন্সের প্যান্ট ইন্ট করে, সাদা কালারের শার্ট, হাতে নর্মাল ব্র্যান্ডেড ঘড়ি, শ্যামলা চেহারায় খোঁচা খোঁচা দাড়ি। মধ্যবিত্ত পরিবারের একজন যোদ্ধা মনে হলো তাকে। ছেলেটা তিথিকে কিছু না বলেই চলে গেল। তিথি হাঁ করে তাকিয়ে আছে ছেলেটার দিকে, কিছু বলল না। তার জন্য আফসোস হচ্ছে তিথির। কেন এমন হচ্ছে অজানা তার। তখনই তিথির মোবাইলে কারোর ফোন আসে। নাম্বারটা দেখে রিসিভ করে সে। অপর পাশের মানুষটা বলতে লাগলো, তিথি, কলেজে অ্যাডমিশন নিয়েছিস? জি নিয়েছি, কিন্তু আপনি কে? নাম্বার দেখোনি? তিথি মোবাইলের উপর চোখ বোলাতেই রাশেদ নামে সেভ করা নাম্বার দেখতে পায়। ও রাশেদ ভাইয়া, নাম্বার খেয়াল করিনি। ঠিক আছে, সমস্যা নেই। রাফসানের খোঁজ মিলেছে কি? না ভাই। রাফসানকে কারার করো। তোমার যদি আরো লোক দরকার হয় নিয়ে নিও, তবু রাফসানের যেন কিছু না হয়। আচ্ছা ভাই। কিন্তু আমার সন্দেহ হচ্ছে তোমরা পারবে কি না ওকে রক্ষা করতে। বস বলেছে ওর শরীরে যেন একটু আঁচো না লাগে। জি ভাই, আমি সম্পূর্ণ চেষ্টা করব। এটা জেনে রেখো, রাফসানকে খুন করার জন্য ইন্টারন্যাশনাল কিলার হায়ার করা হয়েছে। ভাই আপনি ভুলে গেছেন হয়তো রাফসানকে। ভুলেনি, কিন্তু রাফসান অস্ত্র রেখে দিয়েছে। ভাই অস্ত্র রেখেছে, চালানো ভোলেনি। যাই হোক, সাবধানে পদক্ষেপ নেবে। জি ভাই। ফোন কেটে দেয় রাশেদ। রাশেদ ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের একজন মেম্বার, শাহিদ হাসানের অ্যাসিস্ট্যান্ট। শাহিদ হাসান কখনোই রাফসানকে হারাতে চাইবে না। রাফসান যে তার প্রথম ভালোবাসার সন্তান, তাই তার দেহরক্ষী হিসেবে গোপনে তিথিকে পাঠিয়েছে রাফসানের চারপাশে থাকার জন্য। শ্যাডো হান্টার নামের গোপন গ্যাং ক্রিয়েট করেছে শাহিদ হাসান, যা শুধুমাত্র রাফসানকে প্রোটেকশন দেওয়ার জন্য। শ্যাডো হান্টার ব্ল্যাক ড্রাগনের বেস্ট স্নাইপার শুটারদের নিয়োগ দেওয়া হয়। তিথি ফোন রেখে বাসায় যাবার জন্য এগোচ্ছে। কলেজের ক্যাম্পাসে গন্ডগোলগুলো শেষ হতেই আহত মানুষদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিলয়ের গ্রুপ আর শিমুল গ্রুপের এমন গন্ডগোল লেগেই থাকে প্রায় সময়। রুবি রাফসানের প্রতি দুর্বল। যখন শুনল রাফসানের স্ত্রীর সন্তান আছে, তা শুনে আনমনে হয়ে পড়ে। কলেজ থেকে বাসে এসে নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে রুবি। শহরে তার বাবার নামডাক একটু বেশি চর্চা, নামকরা ব্যবসায়ীদের মধ্যে একজন সে। তার সাথে ছোটখাটো গ্যাং চালিয়ে থাকে। দুপুরে খাওয়া দাওয়া হয়নি রুবির। দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে মন খারাপ করে শুয়ে আছে। মা দুইবার ডাকতে এসেছে। মায়ের উপর রাগ দেখিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তাকে। কারোর সাথে কথা বলছে না রুবি। বাবা এসেছে রাতে। মা রুবির বাবাকে সব খুলে বলে। রুবির বাবা রুবির রুমে আসে। অন্ধকার রুম। আলো জ্বালাতেই রুবি বালিশের উপর থেকে মুখ সরাতেই রুবির বাবা তার চেহারার দিকে তাকিয়ে আছে। ফর্সা চেহারা লাল টুকটুকে হয়ে আছে, চোখ ফুলে গেছে। চিন্তিত হয়ে সে রুবির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে মা তোর? চুপ হয়ে বসে আছে রুবি। তার বাবা মেয়ের দিকে তাকিয়ে হতাশ হয়ে আছে। রুবি তার বাবার বুকে মাথা রাখে, আস্তে আস্তে বলে, কিচ্ছু বলে না। হঠাৎ তার খেয়ালে আসলো, যদি রাফসানের স্ত্রীর সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা যায়, তাহলে তো তার জন্য রাফসানকে পাওয়া একদমই সোজা হয়ে আসবে। হ্যাঁ, আমি তাই করব। রাফসানের জীবন থেকে তার স্ত্রীর সন্তানকে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আমি তাই করব। বিড়বিড় করে বলছে কথাগুলো রুবি।
রুবির বাবা আকবর হোসেন তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, চল মা, খেয়ে নিবি, খাওয়ার পরে সব কিছু শুনবো। বাবা। বলেই উঠে যায় রুবি। ফ্রেশ হয়ে খাওয়ার শেষ করে নেয় সে। খাওয়ার শেষে বাবার উদ্দেশ্যে বলল রুবি, বাবা, রিয়াদ ভাইয়ের নাম্বারটা আমাক চাই। আকবর হোসেন তার মেয়ের কথা শুনে তাকিয়ে আছে তার দিকে। রিয়াদ হচ্ছে আকবর হোসেনের গ্যাং কন্ট্রোলার। তার আন্ডারে গ্যাংয়ের কয়েকশো ক্যাডার কাজ করে, কিন্তু তার কাছে তার মেয়ে কী কাজ সেটা মাথায় আসছে না আকবর হোসেনের। সে তার মেয়েকে বলল, কিন্তু মা, তার সাথে তোর কি দরকার? তুমি দিবা কিনা বলো সেটা। রাগান্বিত চোখ লাল হয়ে আছে আকবর হোসেন। ভাবল হয়তো কোনো বদমাস ছেলেপুলেদের শায়েস্তা করতে হবে, তাই হয়তো। সে নাম্বার দিল রুবিকে। রুবি তার নাম্বার মোবাইলে সেভ করে বাবার কাছ থেকে বিদায় নিল। ঘুমাবে এখন সে। মধ্যরাত তখন হাসপাতালে শুয়ে আছে রাফসান। পায়ের ব্যথাটা কিছুটা কমেছে। কাল সকালে বাসায় যাবে, সেখানেই রেস্টে থাকবে কিছুদিন। হঠাৎ কারোর পায়ের শব্দ রাফসানের কানে আসে। কেউ আসছে এদিকে। ঘুমানোর মতো শুয়ে আছে রাফসান। সাদা অ্যাপ্রন পরে একজন মধ্যবয়সী ছেলে রাফসানের কেবিনে ঢুকে ছুরি বের করে। হালকা আলোয় স্পষ্ট দেখাচ্ছে ছুরিটা। আঘাত করতে এসেছে রাফসানকে। ঘুমন্ত মানুষের উপর আঘাত করেছে আনমনে। আচমকা রাফসানের সরে গিয়ে তার হাতের ছুরিটা টান দিয়ে ফেলে দেয়। ছেলেটা দ্বিতীয়বার অ্যাপ্রনের ভিতরে হাত দেওয়ার আগে রাফসান বেডের পাশে দাঁড় করা স্টিলের রড দিয়ে ছেলেটার উপরে আঘাত করে। বেসামাল হয়ে দৌড়ে পালিয়ে যায় সে। যাওয়ার সময় তার মোবাইল ফেলে যায় সেখানে। রাফসানের কেবিনের আলো জ্বলায়। পায়ের ব্যথা বৃদ্ধি পাচ্ছে। মোবাইলটা দেখে হাত দিয়ে রাখে একটা ওপেন ফাইল। সেখানে রাফসানের ছবি, আর তাকে মারতে পারলে তার অ্যামাউন্ট 5 কোটি টাকা। বিস্মিত হয়ে তাকিয়ে আছে রাফসান। তার পরিচয় সম্পূর্ণ গোপন, তবুও তার শত্রুতে ভাড়াটে ক্যাডার তার কাছে পৌঁছে গেছে। কিন্তু কিভাবে? রাফসানকে তো কেউ চেনে না, তাহলে তার ছবি এদের কাছে কিভাবে? তাহলে কি কেউ নিজের লোক বিশ্বাসঘাতকতা করছে? রাফসানকে এক রহস্য ধাঁধায় ফেলে দিয়েছে এই মোবাইলটা। হঠাৎ ফোন আসে সেই মোবাইলে, আকবর বস নামে সেভ করা। রাফসান ফোনটা রিসিভ করতেই অপর পাশের মানুষটা বলতে লাগলো, 8914, কাজটা কি সম্পূর্ণ হয়েছে? রাপুকে কি মারতে পেরেছিস? রাফসান স্তব্ধ। নরম কণ্ঠে বলল, একজন কি আর রাভুকে ছুঁতে পারে? আরে, আমার তো কপাল খুলে গেল, রাপুর কণ্ঠ শুনেছি। আকবরের কথা শুনে রাফসান খটখট করে হেসে উঠল। বলল, দেখ, তুই কে সেটা আমি জানি না, কিন্তু রাফু তার আগের ফর্মে যদি একবার ফিরে আসে না, তো রাফুর কণ্ঠ শোনার কানটাই থাকবে না। চোখ দিয়ে তাকে দেখার আগেই চোখ দুটো উপড়ে ফেলবো। গলা দিয়ে শব্দ বের হবে না, তার আগেই কণ্ঠনালী আলাদা হয়ে যাবে দেহ থেকে। বুঝতেই পারছিস তুই কতটা ভাগ্যবান যে রাফু তার ফুল ফর্মে নেই। ও মা, আমি ভয় পাইছি। আকবর ব্যঙ্গ করে কথা বলছে। সে ভেবেছে মজা করছে রাফু। রাফু কিছু বলবে, তার মধ্যে আকবর আবার বলল, তোর খেলা শেষ রাফু, অপেক্ষা কর। ফোনটা রেখে দেয় আকবর। রাফসান মোবাইলের দিকে তাকিয়ে আছে। আকবর নামটা প্রথম শুনেছে সে। পুরনো কোনো শত্রুর নাম যে আকবর, তা মনে করতে পারছে না রাফসান। চুপচাপ বেডে বসে আছে। পূর্ব আকাশ থেকে আজানের ধ্বনি আসছে। রাফসান উঁচু করে ফজরের নামাজ পড়ে নিজেকে গুছিয়ে নিতে শুরু করে। তার বাসায় যাওয়ার তাড়া খুব। সকাল 10টা তখন। মীরা দৌড়ে রাফসানের কেবিনে ঢুকেছে। পাপার কোলে ওঠে না কতদিন। জাপটে ধরেছে রাফসানকে মীরা। রাফসানের মাথায় গালে ব্যান্ডেজ খোলা হয়নি এখনো। পায়ে ব্যান্ডেজ খুলেছে রাতেই। মিম হাসপাতালে সমস্ত বিল মিটিয়ে রাফসানকে নিয়ে বাসায় আসে। মীরা তো রাফসানের কাছ থেকে নড়ছেই না। মিম বাসার কাছে ব্যস্ত। নিজের মোবাইলটা চার্জে লাগিয়ে ওপেন করতে সে পরিচিত নাম্বার থেকে ফোন আসলো। রাফসান ফোনটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশের মেয়েটি বলল, আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম তিথি। হ্যাঁ বস। আমার নাম্বার পেলে কোথায়? আপনাকে আমরা হারাতে দিচ্ছি কোথায়? আমি স্বইচ্ছায় চলে এসেছি, তবুও কোনো পিছু ছাড়ছে না আমার। আপনার শত্রুরা কি পিছু ছাড়বে আপনার, তা মনে হয়? রাফসান নিশ্চুপ, কিচ্ছু বলছে না।
গত রাতের অ্যাটাক তাকে তার শত্রুদের মনে করিয়ে দিয়েছে বারবার। তিথি আবার বলে ওঠে, রাফু ভাই। এবার বস বলেনি, ভাই বলেছে। নিজের মনের ফিলিংস লুকিয়ে রেখে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছে তিথি। রাফসান মুখ খুলল, বলল, তিথি, আকবরকে? তিথি অবাক হয়। আকবরের কথা রাফু জানল কিভাবে? উৎকণ্ঠ গলায় বলল, বস, আপনি কি করে জানলেন আকবরের কথা? আমি জানতে চাইছি আকবর কে? অনেক কথা বস, কলেজে আসেন তারপর বলি। আজকে আসবেন কলেজে? না তিথি, আমি অসুস্থ, 15 দিনও যাওয়া হবে না কলেজে। তিতির বুকটা ধুক করে ভারী হয়ে আসে, কণ্ঠটা মলিন হয়ে গেছে। সে বলল, কেন বস, কি হয়েছে আপনার? সাধারণ মানুষের উপর যেমন জুলুম হয় ঠিক তেমনই হয়েছে। বুঝলাম না বস। বুঝবে না তুমি? বস, বাসায় আসবো? না, আমি জানি তোমরা আমার বাসার ঠিকানা জানো, কিন্তু কি হয়েছে তা জানো না। তাই যেখানে আছো সেখানেই নজর রাখো। নিলয়ের কাম তামাম করে ফেলি বস। তিথির মনের কথা চেপে রাখতে পারল না। ভেবেছিল নিলয়ের ব্যাপারে যে তিথি সবকিছু জেনেছে সেটা রাফসানকে বলবে না, গোপনে নিলয়কে গায়েব করে দিবে তিথি। কিন্তু সে কথা গোপন রাখতেও পারল না তিথি। রাফসান বলল, তিথি, ছোটখাটো বিষয়ে ভায়োলেন্স হলে কি চলবে? মাছি মেরে হাত নোংরা কেন করবে? জি বস। আমি ফ্রি হলে দেখা করব, ততদিনের জন্য আল্লাহ হাফিজ। বলেই ফোন কেটে দেয় রাফসান। মীরা রাগান্বিত চোখে তাকিয়ে আছে রাফসানের দিকে, কোমরে হাত দিয়ে বলল, এই পচা ছেলে তিথি কে শুনি? তিথি দূরবীন দিয়ে রাফসানকে দেখছে সামনের বিল্ডিং এর ছাদ থেকে। মুচকি মুচকি হাসছে মীরা তার বাবাকে আঙুল দিয়ে ইশারা করে বকা দেওয়ার ভঙ্গি দেখে। রাফসান মীরাকে ঘুষ দিচ্ছে, কপালে দুটো চুমু আর দুটো বড় চকলেট। মেয়ে সবকিছু ভুলে গেছে, তিথি নামের কিছুই শুনেনি মীরা। একবার মায়ের কাছে নালিশ করলে রাফসানের কলিজা শুকিয়ে ফেলতো মিম। তা যাই হোক, অল্পতেই মীরাকে হাত করতে পেরে খুশি রাফসান। পরন্ত বিকালে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রাফসান। শাড়ি পরছে মিম। রাফসানকে আনমনে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজে পিছন থেকে গিয়ে রাফসানের কোমর জড়িয়ে লেপটে গেছে তার সাথে। পিঠের উপর নিজের মাথা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুখের সুখী হয়ে চোখ বুঝেছে। রাফসান বাধা দেয় না মিমের এই সুখে। মীরা হুট করে তাদের পাশে এসে দাঁড়ায়, চুপচাপ তার হাতে একটা আঙুল দিয়ে রাফসানের পায়ে টোকা দিচ্ছে। রাফসান নিজের দিকে তাকাতেই মীরা মুখ বাঁকা করে বলল, পাপা তুমি? কথাটা শেষ না করতেই মীরার পিছনে কাজের মেয়েটি এসে দাঁড়ায়, হাতে ছুরি। থরথর করে কাঁপছে তার হাত। ধারালো ছুরিটা মীরার গলা বরাবর টাক করে ধরে সে। রাফসান নড়ছে না তার জায়গা থেকে। মিম চোখ বুঝেই আছে, কিছু বুঝতে পারছে না। তার চোখ বন্ধের আড়ালে কি হতে চলেছে। মীরা কাজের মেয়েটির দিকে তাকিয়ে আছে। মীরা কিছু বুঝতে পারছে না তার সাথে কি হতে চলেছে। রাফসান নিজের জায়গা থেকে সরে দাঁড়ালেই মেয়েটি আঘাত করবে মীরার দেহে, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে রাফসান। কাজের মেয়েটি ঘামছে, সমস্ত শরীরে থরথর করে কাঁপছে। রাফসান বুঝতে পারে কাজের মেয়েটি কেউ বিপদে আছে। পকেটে হাত দেয় রাফসান। ডায়াল কলের প্রথম নাম্বারটা তিথির। আলতো হাতে স্পর্শে কল চলে যায় তিথির কাছে। তিথি কল রিসিভ করে হ্যালো হ্যালো বলতে থাকে। রাফসানের কোনো উত্তর পায়নি। বারান্দায় চলে আসে তিথি। সম্পূর্ণ দেখতে পায় রাফসানের বারান্দায় কি হতে চলেছে। রুম থেকে M146 নিয়ে কাজের মেয়েটির দিকে তাক করে তিথি। বারান্দার গ্রিলের বাহিরে হাত বের করে ইশারা দেয় তিথিকে, অজ্ঞান করার ইশারা। তিথি দেরি করে না, রুম থেকে দামি বেলুনটা নিয়ে শুট করে কাজের মেয়েটার উপর ঢলে পড়ে ঘুমের মধ্যে। রাফসান বলে ওঠে, মীরা মামনি, দেখো তোমার শেফালি আফা অসুস্থ হয়ে পড়েছে। বলেই মিমকে ছাড়িয়ে নেয় নিজের দেহ থেকে। মিম গিয়ে শিফালিকে ধরে। ফ্লোরে পড়ে আছে শিফালি, হাত দিয়ে ইশারা করে তিথিকে। কাজ হয়ে গেছে। তিথি রুমে চলে যায়। রুমের ভিতরে গিয়ে তার গ্যাংয়ের 2 জনকে অ্যাম্বুলেন্স নিয়ে রাফসানের বাসার নিচে পাঠিয়ে দেয়। মিম শেফালির হাত ওর কাঁধে তুলে নেয়, সাথে রাফসানও সাহায্য করে নিচে নামাতে। মিম, তুমি মীরাকে নিয়ে সাজু ভাবির বাসায় থাকো, আমি আসছি। কিন্তু রাফসান, তুমি অসুস্থ,
পায়ে ব্যথা এখনো আছে। মিম, সমস্যা হবে না আমার, তুমি মীরার কাছে যাও। না, তুমি রুমে যাও রাফসান, মীরাকে দেখাশোনা করো, আমি শেফালিকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। হঠাৎ খেপে যায় রাফসান। মিমকে ঝাড়ি দিয়ে গাড়িতে উঠতে গেল রাফসান। মিম বুঝতে পারেনি রাফসান এমন অদ্ভুত রিয়াক্ট কেন করলো। মিম কিছুটা আন্দাজ করে কিছু একটা ঝামেলা আছে এর মধ্যে, তাই কথা না বলে রুমে চলে আসে মিম। মীরাকে নিয়ে ছাদে ওঠে। রাফসান শেফালিকে নিয়ে তার নির্ধারিত গোডাউনে নিয়ে চেয়ারে বসিয়ে বেঁধে ফেলে। চারিদিকে তিথির লোক। রাফসান বসে আছে সামনে, শেফালি অজ্ঞান হয়ে পড়ে আছে। রাফসান তিথির সামনে বসে বলল, তিথি বল, এইসব কেন হচ্ছে? আমি এই অন্ধকার জগতে বাইরের সৌন্দর্যে বেরিয়ে এসেছি, তবুও কেন আমার পিছু নিয়েছিস? আর এই আকবরটা কে? কেনই বা আমাকে মারতে চায়? তিথি চুপ হয়ে বসেছে রাফসানের পাশে। আলতো করে ওর হাতটা ধরে বলতে লাগলো, বসে 3 বছর আগের কথা, যখন আপনি গ্যাং ছেড়ে গোপনে এখানে চলে আসেন, তার কয়েক মাস পরের ঘটনা। আপনার বাবা শহীদ হাসান বিডির সকল মাফিয়াদের নিয়ে একটি মিটিং করে। মাফিয়া বলে ভুল হবে তাদের, দেশের কালোবাজারি গোল্ড ডিলারদের নিয়ে বোর্ড মিটিং হয়। আর ব্ল্যাক ড্রাগনের নাম শুনলে সব ছুঁচো শেয়ালগুলো পিছে লেগে যায়। সে বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন আকবর হোসেন, দিলদারাজি কবির, সুভাষিস, আরও কিছু গোল্ড এবং ডায়মন্ড স্মাগলার। মিটিংয়ে এবছরের সবচেয়ে বড় ডিল হতে যাচ্ছিল মিস্টার ওয়াহিদের সাথে। ওয়ার্ল্ডের নাম্বার 1 মার্সিনারি গ্রুপ তার। আপনার দোস্ত জায়েদ মাসুদ এর বাবা মিস্টার ওয়াহিদ এর সামনে আকবর হোসেন ড্রাগ স্মাগলিং করার প্রস্তাব দেয়। শাহিদ হাসান তো পুরো গরম হয়ে উঠেছে, টেবিলের ওপর থাপড় দিয়েই দাঁড়িয়ে যায় সে। আমার দেশে ড্রাগস স্মাগলিং হবে না। স্যার, সময় বদলেছে, এখন টিকে থাকতে হলে ড্রাগসের আমদানি করতে হবে। কথাটা বলল আকবর হোসেন, তার সাথে গলা মিলালো দিলদারিজ। শাহিদ হাসান শক্ত গলায় বলল, আমার শহরে ড্রাগস সাপ্লাই হবে না। যারা ড্রাগস সাপ্লাই আনতে চাইছেন এ দেশে, তাদের সাথে ব্ল্যাক ড্রাগনের কোনো সম্পর্ক থাকবে না। আর সন্ত্রাসী চাঁদাবাজদের প্রোটেকশন ব্ল্যাক ড্রাগন দেবে না। আর যতদিন রাফু বেঁচে আছে ততদিন রাফু ড্রাগস সাপ্লাই এ দেশে হতে দেবে না। স্যার, রাফু জীবিত আছে নাকি মরে গেছে কেউ জানে না। জীবিত থাকলেও কোথায় আছে সেটাও কারো নজরে নেই। আর আপনি রাফুর ইশারায় চলছেন। এভাবে অন্ধকার জগতে কতদিন টিকে থাকবেন? যতদিন আমার আতঙ্ক আছে ততদিন। আপনার আতঙ্ক তো রাফু। সে একাই যথেষ্ট। দেখা যাবে রাফু কতদিন টিকে থাকে। বলে উঠে যায় আকবর আর দিলদারিজ। মিস্টার ওয়াহিদ শাহিদ হাসানকে বলল, শাহিদ ভাই, ভরসা রাখুন, আমার গ্রুপ থেকে বাংলাদেশের ড্রাগস স্মাগলিং হবে না। শাহিদ হাসান চিরুটে আগুন লাগিয়ে টানছে। মিস্টার ওয়াহিদের সাথে বাকি সকলে যার যার মতো গোল্ড হীরা ডিল করে চলে যায়। ডিল শেষে মিস্টার ওয়াহিদ আর শাহিদ সে বিল্ডিংয়ের ছাদে আসে। দুটো হেলিকপ্টার অপেক্ষা করছে দুজনের জন্য। হ্যান্ডশেক করে দুজন দুদিকে। আকবর হোসেন এখান থেকে চলে গিয়ে প্ল্যানিং করে রাফুকে মেরে ফেলার। সঙ্গ দিয়েছে দিলদারিজ। সে খবর পেতেই আপনার বাবা আপনাদের গোপন গ্যাং তৈরি করে আপনাকে রক্ষা করতে ছায়া হয়ে পাশে থাকতে বলেন। তাই আমরা আপনার ছায়া হয়ে আছি 1.5 বছর। কিছুদিন আগে আমাদের গ্যাংয়ের একজন আপনার ছবি আকবর হোসেনের কাছে বিক্রি করে দেয়। সেটা জানার পরে তাকে আর বাঁচতে দেয়নি। পুরো 4 রাউন্ড গুলি তার বুক ঝাঁঝরা করে দিয়েছে। রাফসান তিথির কথা শুনে স্তব্ধ হয়ে বসে আছে। কি বলবে বুঝতে পারছে না। রাফসান এই চক্রের চক্রান্ত থেকে বের হতে চায় শুধু, যেটা যে কোনো মূল্যেই হোক। মিম মীরার জন্য যা কিছু করা দরকার তাই করবে রাফসান। সামনে শেফালির জ্ঞান ফিরেছে। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, সাহেব, আমার বড় মেয়েকে তারা নিয়ে গেছে সাহেব। আমাকে খুন করতে পারলে আমার মেয়েকে তারা ছেড়ে দিবে সাহেব, আর আমাকে 10 লাখ টাকা দিবে সাহেব, যার কারণে আমি আপনার উপর হামলা করতে চাইছিলাম। বলে কান্না করে দেয় শেফালি। থরথর করে কণ্ঠ কাঁপছে ওর। রাফসান একটু ভেবে বলে উঠল, তিথি, আমার বুকে বুলেটের আঘাত কর, যেন আমি বেঁচে না থাকি। আমার মৃত্যুই শ্রেয়। কি? চমকে ওঠে তিথি। রাফসান বলল, হ্যাঁ, এটাই একমাত্র উপায় বেঁচে আছে। মিম, মীরার খুশির জন্য আমাকে মরতে হবে।
আমার জন্য যেন তাদের কোনো আঁচ না আসে। যে দায়িত্ব নিয়েছি আমি, আমার মৃত্যু হলেও তারা নিরাপদ থাকবে। মিমের যা সম্পত্তি আছে তা দিয়ে তাদের সারা জীবন চলে যাবে। কিন্তু বস, আপনি চাইলেই ওদের চুটকি দিয়ে উড়িয়ে দিতে পারেন। কত শেষ করব বলো তিথি? একজন শেষ করলে 10 জন আসবে, 10 জনকে শেষ করলে 100 জন তৈরি হবে। আমি ক্লান্ত হয়ে যাব, আমার মৃত্যুই শ্রেয়। আমি পারবো না বস। তুমি না পারলে আমি নিজেই নিজেকে আঘাত করতে পারি। বলেই তিথির কাছ থেকে 9mm পিস্তলটা নিয়ে ট্রিগার টিপে দিতে লুটিয়ে পড়ে ফ্লোরে। গড়গড় করে রক্ত ঝরতে থাকে সমস্ত ফ্লোরে। শেফালি তা দেখে আবার জ্ঞান হারায়। রাফসানের দেহ ফ্লোরে পড়ে আছে। তিথি রাফসানের হাতটা ধরে হাতে ঠোঁটে স্পর্শ করে বলল, বস, এমনটা না হলেও পারতো। চোখ দিয়ে পানি পড়ছে তিথির। শ্যাডো হ্যান্টারের কোডার জয়, শিমুল, প্রিন্স আরও কয়েকজন তিথি রাফসানকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবার চোখে বেদনার অশ্রু। জয় চোখ মুছে তিথিকে বলল, বস, আমার একটু যেতে হবে। তিথি জয়ের দিকে তাকায়। ওর চোখে পানি টলমল করছে। তিথি মাথা নাড়িয়ে সম্মতি দেয় তাকে যাবার। জয় নিজে স্নাইপার আর AK-47 জমা রেখে বের হয়ে যায়। তিথি আনমনে তাকিয়ে থাকে রাফসানের নিস্তব্ধ দেহের দিকে। গোডাউন থেকে বের হয়ে জয় গোডাউনের পিছে চলে আসে। পকেট থেকে মোবাইল বের করে। বুক পকেটে লাগানো ক্যামেরার সাথে যুক্ত ক্যামেরা থেকে মেমোরি বের করে ফোনে কানেক্ট করে। রাফসানের মরে যাওয়া দৃশ্য স্পষ্ট। ভিডিও ক্লিপটা চেক করে আকবর হোসেনের ইমেলে ভিডিওটা সেন্ড করে জয়। ভিডিওটা পৌঁছাবার 2 মিনিট বাদে আকবর হোসেন জয়ের ফোনে ফোন করে। রিসিভ করে জয়। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস, রাপুর কেস ক্লোজড। আমি জানতাম তুই পারবি জয়। এখন বল তুই কি চাস? যা ডিল হয়েছিল বস, তাই দিলেই হবে। 25 কোটি টাকা। ওকে, তোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে, চেক করে নিস। ধন্যবাদ বস। শোন জয়, আজ থেকে তোর আমার সম্পর্ক এখানে শেষ। তুই আমাকে চিনিস না, আমি তোকে চিনি না, আর কখনো আমার সামনেও আসবি না। দরকার হলে আমি তোকে সাড়া দেব। ভালো থাকুন। ব্লক ড্রাগনের হাত থেকে বেঁচে থাকলে দেখা হবে আবার। বলেই ফোন রাখে জয়। আকবর হোসেন রাফুর মৃত্যুর ভিডিও আন্ডারগ্রাউন্ডে ভাইরাল করেছে। সাথে সাথেই ধসে পড়ে ব্ল্যাক ড্রাগনের বিজনেস ওয়ার্ল্ড। কমতে থাকে ব্ল্যাক ড্রাগনের কাস্টমার। গোল্ডের মার্কেটে এক ধাক্কায় পাহাড় ছুঁয়েছে। ড্রাগন মাফিয়ার একে একে বড় হতে শুরু করেছে। জয় গোডাউনের পিছনে দাঁড়িয়েছিল তখন। 25 কোটি টাকা জয়ের জন্য আসমান সমান বড় হওয়ার জন্য যথেষ্ট। খুশিতে আত্মহরা হয়ে আছে। পাশেই ঝোপঝাড়। পেট হালকা করতে দাঁড়িয়ে গেছে ঝোপঝাড়ের পাশে। জিপার খুলতেই রাফসান এসে দাঁড়ায় জয়ের পাশে। পিছন থেকে ঘেরাও করে রাখে জয়কে। জয়ের চোখে ভয় সৃষ্টি হয়েছে। রাফু পেট হালকা করেছে। ঝোপের মধ্যে জয় প্যান্ট ভিজিয়ে ফেলেছে। রাফু কাজ শেষ হলেই জয়ের কাঁধে হাত রাখে। রাফু বলে, 25 কোটি টাকা একটু বেশি, তাই না তিথি? তিথির মুখটা হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। বলে সে, কি যে বলেন বস, আমি তো 5 কোটি টাকা পেলেই আপনাকে মেরে ফেলার প্ল্যানিং করতাম। কিন্তু কিন্তু কি তিথি? যদি কখনো স্বপ্নেও ভুলে যাই যে আপনি কে, তাহলেও তো আপনাকে মারার প্ল্যান করতে আমার হাঁটু কাঁপবে। জয় হয়তো ভুলে গেছে, রাফু অশ্ব রেখেছে, কিন্তু চালানো ভোলেনি। জয় শুনছে তিথির কথা। মৃত্যুর ভয় ক্রমশ বাড়ছে তার। কিন্তু তার কৌতূহল মন বারবার জানতে ইচ্ছে করছে রাফসান কিভাবে বাঁচল। সে তো নিজেই তার বুকে গুলি চালিয়েছিল। জয়ের মুখের দিকে তাকিয়ে আছে রাফু। বুঝতে পেরেছে জয়ের কনফিউশন। রাফু বলতে থাকলো, জয়, গেমটা ভালোই খেলেছিস, কিন্তু কার সাথে গেমটা খেলতে চাচ্ছিস সেটা কখনো ভাবিসনি। তোর প্ল্যান ঠিক ছিল। হাসপাতালে কম্পাউন্ডার রমেশের হাতে আমাকে মারতে চাইছিলি সেদিন রাতে, কিন্তু ব্যর্থ। আকবর হোসেন নাম্বারের পাশ থেকে তোর নাম্বারটাও ছিল। তখন আমি তোর সাথেই গেম খেলি। কম্পাউন্ডার রমেশ আমাকে মারতে এসেছিল, কিন্তু আমি তাকে ধরে ফেলি, সে পালাতে না পারে। তোর সত্যি আমার কাছে বলে দেয়। আমিও তাকে কিছু না বলে এখনও কেন বাঁচিয়ে রেখেছি, কেন জানিস? এটা আমার গেম।
আমার ফেক মৃত্যুর সংবাদ তুই তোর বসের কাছে দিয়েছিস। তারা আমাকে মৃত ভাবছে। আমার উপরের অন্ধকার জগতের কালো ছায়া কেটে গেছে। কিন্তু তুই তুই যে আমার কাজের মেয়ে শেফালিকে ব্যবহার করবি তা জানা ছিল না। ভালো থাকিস। বলেই জয়ের কাঁধ থেকে হাত সরিয়ে নেয় রাফু। তিথির বুলেটে জয়ের মাথা ছেদ করে। রাফু সিগারেটে আগুন লাগিয়ে টানছে। জয়ের লাশ সে ঝোপঝাড়ের নিচে গর্ত করে পুঁতে ফেলে। শেফালিকে নিজের বাসায় রেখে আসে তিথির গ্যাং। তিথি বলল রাফুকে, বস, আজ রাতে পার্টি হবে আমার কাছ থেকে। না, পারবো না তিথি। মিমিকে নিয়ে বাসা চেঞ্জ করতে হবে। তা বস, বাসা চেঞ্জ করবেন? কলেজের চাকরিটা? এটা থাকবে। আর এই শহরেই আছি, আমি যাচ্ছি না কোথাও। আর এখন তো সবার কাছে রাফু মৃত। জি বস। আচ্ছা, তাহলে আমি আসি আজ। বস, রাতের পার্টিতে আপনার জন্য অপেক্ষা করব। রাফসান মুচকি হাসি হেসে চলে যায় সেখান থেকে। তিথি রাফসানের জন্য একটা বাসা ঠিক করে রেখেছে। মিম মীরাকে নিয়ে শুধু বাসায় আসলেই হবে। রাফসান নিজের রুমে এসে মিমকে বলল, তোমার যা কিছু নেবার নিয়ে নাও। এই বাসা চেঞ্জ করছি আমরা আজকেই। মিম অবাক হয়ে বলল, কেন, কিছু কি হয়েছে? না, কিছু হয়নি, কিন্তু বাসা চেঞ্জ করতে হবে এখনই। মিম দ্বিতীয়বার কথা বলার সাহস পায়নি। রাফসানের পায়ে ব্যথা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মীরার কাছে এসে বসে রাফসান। মীরা ঘুমাচ্ছে। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মামনি, তোমাদের ছায়া হয়ে থাকবো সারা জীবন। আলতো করে ওর কপালে চুমু দেয় রাফসান। মিমের সামান্য কিছু জামা কাপড় নিয়ে নিয়েছে। মীরার রাফুরও কিছু কিছু নিয়েছে। সন্ধ্যা নামার আগে রাফসান তাদের নিয়ে নতুন বাসায় উঠেছে। সুন্দর করে সাজানো এই রুম তিথি নিজের হাতে সাজিয়েছে। জয়ের প্ল্যানিং এর কথা জেনেই তিথিকে একটা বাসা নিতে বলেছিল রাফসান। তিথি সেই অনুযায়ী এই রুমটা নিয়ে সাজিয়ে রেখেছে। মিমের পছন্দ হয়েছে খুব। ব্যালকানির ছোট্ট বাগানটা দেখে লাফিয়ে উঠেছে। কিন্তু তার মন খারাপ। নতুন করে সবকিছু গুছিয়ে নিতে হবে, কষ্ট হবে। রাফসানের মনে ভয়, বুকটা ভার হয়ে আছে। মীরা যদি কিছু হয়ে যেত তখন নিজেকে ক্ষমা করতে পারত না রাফসান। মাথা ঝিমঝিম করছে। রুম থেকে বের হয়ে ছাদে আসে। আকাশ কালো হয়ে আছে। রাত নেমেছে বিবর্ণ আকাশে। হালকা বাতাসে ছাদের পরিবেশ অন্যরকম হয়ে আছে। তিথির কাছ থেকে সিগারেট নিয়েছিল, সেটা আছে এখনো। মেয়েটা সিগারেট খায় না, আমার জন্য সব সময় 2-3টে রেখে দেয়। আসলে কি চায় মেয়েটা? কথাটা ভাবছে রাফসান। আর সিগারেটে আগুন জ্বালায় সে। বুকটা জ্বলছে। মিম রাফসানের পিছনে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। সিগারেটের অর্ধেক শেষ। মিম রাফসানের সিগারেট হাত থেকে নিয়ে ফেলে দেয়। রাফসানের মস্তিষ্ক গরম হয়ে উঠেছে। কি করলে এটা? সিগারেট ফেলে দিয়েছি, তুমি বলেছিলে না সিগারেট খাবে না? তো আমি সিগারেট খাচ্ছি, তাতে কি হয়েছে? অনেক কিছু হয়েছে। বলছি তুমি খেতে পারবে না তো পারবে না। তোমার কথায় আমি সিগারেট বন্ধ করবো নাকি? বলেই রাফসান মিমের সামনে আরো একটা সিগারেট বের করে। মিম সেটাও তার হাত থেকে নিয়ে ফেলে দিতে রাফসান মিমের গালে চড় বসিয়ে দেয়। তোকে বলেছি না আমি সিগারেট খাবো? মিম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হাতের 5টা আঙ্গুল তার গালে স্পষ্ট বসে গেছে। রাফসানের রাগ আরো বৃদ্ধি পাচ্ছে। মনে চাইছে মিমের অন্য গালেও চড় বসিয়ে দিই। নিজেকে সামলে নেয় রাফসান। ছাদ থেকে নেমে চলে যায় তিথির পার্টিতে। তিথি লোকেশন বলে দিয়েছে রাফসানের মোবাইলে। সেখানে পৌঁছে দেখে কত মানুষ সেখানে নাচানাচি করছে মাতাল হয়ে। তিথি বসে আছে সোফায়। রাফসান কাউন্টারে গিয়ে মদের বোতল নেয় একটা। গ্লাসে দিতে চেয়েছিল সেখানে থাকা মেয়েটা, কিন্তু রাফসানের বোতল চাই। দিতে বাধ্য সে। গলা ভিজিয়ে ফেলেছে রাফসান। তিথির দিকে তাকিয়ে দেখছে রাফসান। তিথির শুকনো ঠোঁট রাফসানের চোখে বিঁধে গেছে। নেশায় ডুব দিয়েছে রাফসান। তিথি চেয়েছিল এটা। নেশা হলেও ভালোবাসার মানুষটা স্পর্শ পেতে চেয়েছিল তিথি। আজ পূর্ণ হবে সে মনোকামনা। রাফসানের হাত ধরে তিথির রুমে নিয়ে আসে সে। পাশে শুয়ে আছে তিথি। রাফসান হালকা করে কোমর টেনে নেয় তিথি। সামান্য ঠেলে দিয়ে সরে আসে তিথি। দরজার কাছে দাঁড়িয়ে আছে মিম। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তাকে ফোন করা হয়েছে। কে করেছে? তিথি নিজে স্কার্ট ঠিক করে নেয়। মিমের সামনে এসে দাঁড়ায়। কেমন আছো মিম?
তুমি আমাকে কিভাবে জানো? বাঁকা চোখে তাকিয়ে বলল মিম। তাচ্ছিল্যের হাসি হেসে বলল তিথি। আমি আপনাকে শুরু থেকেই চিনি, জানি আপনি কে। তোমার লজ্জা করে না সবকিছু জেনেও এমনটা করতে? লজ্জা কেন হবে? ঠাস করে তিথির গালে থাপ্পড় বসিয়ে দেয় মিম। তিথি আবারও মিমের দিকে তাকায়। তুমি ভুল ভাবছো মিম, আমি তেমন মেয়ে নই। মিমের থাপ্পড়ের গতি তিথিকে বুঝিয়ে দিয়েছে মিম তিথিকে নষ্টা মেয়ে ভেবেছে। তিথি জবাব দিল। মিম পাল্টা জবাবে বলল, তোদের আমার জানা আছে তোরা কেমন মেয়ে। মিম তুমি কি ভাবছো? তুই একটা নষ্টা মেয়ে, অন্যের স্বামীর চোখে নেশা জড়িয়ে তাদের সাথে ফষ্টি নষ্টি করিস। মিমের কথাটা শেষ না হতেই তিথি মিমের গাল দুটো এক হাত দিয়ে চেপে ধরে দেওয়ালের সাথে ঠেকিয়ে ফেলে। দাঁতের চাপে গালে ব্যথা পাচ্ছে মিম। গুঙ্গিয়ে উঠেছে সে। তিথি বলল, তুই শুধু রাফুর স্ত্রী বলে বেঁচে আসিস, না হলে একথা অন্য কেউ বললে তার জিহা আমি ছিঁড়ে ফেলে আমার বাঁ হাতের কাজ। তুই এখানে আসছিস কার জন্য জানিস? রাফুর জন্য। আর আমি রাফুর ছায়া হয়ে থাকি সারাটাক্ষণ। নেশাগ্রস্ত রাফু যেন উল্টোপাল্টা কাজ না করে ফেলে তার জন্য তোকেই আমি ফোন করেছি। আমার যদি তেমন কোনো উদ্দেশ্য থাকতো তাহলে তোকে ফোন করতাম না। তিথি মিমকে ছেড়ে দেয়। এক গালে রাপসানের হাতের 5টা আঙুলের ছাপ বসে আছে। এখন তিথির চেপে ধরা গাল দুটো টসটসে লাল হয়ে গেছে। গালে ব্যথা করছে মিমের। তিথির মাথা নিচু হয়ে গেছে। নরম কণ্ঠে বলল, সরি মিম, আমি আসলে এমনটা বলতে চাইনি, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে ফেলেছি। মিম হালকা হাসির চেষ্টা করে বলল, তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলার দরকার। তোমাকে না শুনেই উল্টাপাল্টা ভেবে কত কথাই না বলে ফেলেছি। আমাকে ক্ষমা করো। আমি জানি মিম, আপু আপনার রিয়েক্ট করার ব্যাপারটা বুঝতে পারি। তুমি কে? মিম প্রশ্ন করে তিথিকে। তিথি চুপ হয়ে যায়। মিম আবার বলল, তুমি কে? আমি তিথি। মিমের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। তিথি নামটা আগেও শুনেছে রাপসানের মুখে, আজ দেখা। দেখতেই ভুল বোঝাবুঝি। কথা বাড়ায়নি মিম। তিথির সাহায্য নিয়ে রাপসানকে গাড়ি পর্যন্ত নিয়ে আসে তারা। গাড়িতে শুয়ে নিয়ে আসে মিম তার নতুন বাসায়। ভোরের আলো জানালা পেয়ে রুমে প্রবেশ করছে। রুবি বসে আছে জানালা বরাবর। মোবাইলে রাপসানের ছবি। চোখ ভিজে দেখছে তাকে। বাবা আকবর হোসেন হঠাৎ আনন্দিত। কেন সে এত খুশি তার কারণ জানতে পারেনি রুবি। শাহানার ফোন আসে রুবির ফোনে। শাহানা রুবির বান্ধবী। ভার্সিটি যাওয়ার জন্য ফোন করে সে। রুবিও তৈরি হয়ে নেয় দ্রুত। তার মনের আকাঙ্ক্ষা দু চোখ ভরে রাপসানকে দেখা। রাপসান কলেজের সহকারী শিক্ষক আর রুবি অনার্সের স্টুডেন্ট। চাইলেই সবকিছু হয়ে যেতে পারে তাদের মধ্যে। মাঝে শুধু রাপসানের স্ত্রী মেয়ে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। রুবি সেই বিষয়ে ভাবছে, কিন্তু তার আগে এই তিথি মেয়েটাকে দেখতে হবে। নতুন এসেছে ভার্সিটিতে, তবুও তার সাহস থেকে অবাক হয়ে আছে রুবি। ভার্সিটির গেটেই দাঁড়িয়ে আছে জায়েদ মাসুদ, হাতে জ্বলন্ত সিগারেট। ধোয়ার গন্ধে ঝাঁঝালো সিগারেটে সাদা খোলসে গাঁজা ভরে টানছে মাসুদ। ভার্সিটির নতুন অ্যাডমিশন নিয়েছে সে, পার্সোনাল মিশনে সে। কিন্তু ভাবার বিষয় হলো ইন্টারন্যাশনাল বিজনেসম্যান মাসুদ এখানে কেন? একজন সফল বিজনেসম্যান হলেও সে একজন শার্প শুটার। দুনিয়ার সকল অস্ত্র চালাতে পণ্ডিত সে। একসময় রাফুর সাথে ট্রেনিং নিয়েছিল সে। ভার্সিটির গেট থেকে আস্তে আস্তে স্টুডেন্ট আসছে। মাসুদ সিগারেটের ধোঁয়া গেটের ভিতরে আসা সুন্দরী মেয়েদের মুখে ছড়াচ্ছে। বেপরোয়া সে। সেই মুহূর্তে গেটের ভিতরে প্রবেশ করে রুবি। সিগারেটের ধোঁয়া রুবির মুখে ছড়াতেই রুবি ঘুরিয়ে মাসুদের দিকে থাপ্পড় দেয়। মাসুদ রুবির হাতটা ধরে ফেলে। স্কার্টে হালকা উপরে মাসুদ তার হাত দিয়ে নিজের দিকে টেনে নেয় রুবিকে। রুবি স্তব্ধ হয়ে গেছে। চোখ দুটো বড় বড় করে তাকিয়েছে মাসুদের দিকে। আলতো করে রুবির ঠোঁটে তার ঠোঁট মিশিয়ে দেয়। পিছনের সবকিছু নিস্তব্ধতা ছেয়ে গেছে তাদের। মামুনি, এই মামুনি, আমরা কোথায়? এটা কোথায়? ঘুম থেকে উঠে মীরার চিৎকার শুনে মিম রান্নাঘর থেকে রান্না রেখে চলে যায় মীরার কাছে। মিমকে দেখে মীরা বলল, মামুনি, এটা তো আমার বাসা না, আমরা কোথায়? মিম মীরার মাথায় হাত বুলিয়ে বলল, সোনামণি, এখন থেকে এটাই আমাদের বাসা। মীরার মুখটা ছোট হয়ে আছে।
ওর পছন্দ হয়নি বাসা, তবুও কিচ্ছু বলেনি। পাশ ফিরে রাফসানকে না দেখে মীরা বলল, আম্মু আম্মু পাপা কোথায়? মিম কিচ্ছু বলল না। মীরার কাছ থেকে উঠে রান্নাঘরে চলে যায় মিম। মীরা বিছানা থেকে নেমে সম্পূর্ণ বাসা হেঁটে দেখছে। পাশের রুমটা দরজা আটকানো। মীরা বলল, মামুনি, এই মামুনি, দরজাটা খুলছো না কেন? মিম রান্নাঘর থেকে বেরিয়ে আসে। মীরার সামনে বসে মিম বলল, এখানে জলহস্তি আছে মাম্মা। টলহস্তি কি মামুনি? মীরার মুখে জলহস্তিকে টলহস্তি শুনে মিম হাসি চেপে রাখে। তারপর বলে, মাম্মা এটার ভিতরে বানর আছে, বানর, হুতুম পেঁচা, কুমির আছে, গন্ডার আছে। বলেই মুখ বাঁকা করে নেয় মিম। মীরা অল্প বয়সে বুড়ি হয়েছে। এর আগেও মিম যখন রাগ করত তখন রাফসানকে এইসব বলতে শুনেছে। তাই ও বলল, মামুনি পাপাকে এসব বলবা না, পাপা হলো একটা চিড়িয়াখানা। মিমের ফ্লোরে গড়াগড়ি দিয়ে হাসি দিতে মন চাইছে, পারছে না মীরার সামনে। মিম মীরাকে কোলে তুলে নেয়। রান্নাঘরে নাস্তা বানাচ্ছে মিম। পাশে বসে আছে মীরা মামুনি। কি করছে সেটা দেখছে সে। রাফসানের ঘুম ভাঙে মোবাইলের রিংটনে। তিথি ফোন করেছে। রাফসানের মাথা এখনো ঝিমঝিম করছে রাতের নেশায়। তিথির ফোন রিসিভ করতে পারেনি, কলও করেনি দ্বিতীয়বার। রাফসান বিছানা থেকে নেমে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। মাথাটা ঝিমাচ্ছে। টেবিলে নাস্তা তৈরি করে রেখেছে মিম, রুটি আর মাংস ভুনা। আগেই খেয়ে নিয়েছে মিম। মীরা খেয়ে নিজের রুমে গাল ফুলিয়ে বসে আছে মা মেয়ে। রাফসান খাচ্ছে আর ভাবছে গতকালকের কথা। মিমের গালে থাপ্পড় দেওয়া ঠিক হয়নি। তারপর রাতে তো পার্টিতে গিয়েছিলাম, বাসায় আসলাম কিভাবে? উল্টোপাল্টা কিছু করিনি তো আবার? দেখতে হবে। নাস্তা সেরে ল্যাপটপ নিয়ে বসেছে রাফসান। রুমের সিক্রেট ক্যামেরার ফুটেজ দেখছে সে। না, মিমের সাথে রাতে তেমন কিছুই কথা হয়নি, কিন্তু মিম আমাকে বাইরে থেকে নিয়ে আসছে। তাকে আমার খোঁজ দিয়েছে কে? আমি তো তিথির রুমে ছিলাম। ল্যাপটপ বিছানায় রেখে মা মেয়ে যে রুমে বসে আছে সেই রুমে যায় রাফসান। মিম তো কথা বলবে না তা ভালো করেই জানে রাফসান। মীরাকে কোলে নিতে হাত বাড়ায় রাফসান। মীরা তার হাত ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঠোঁট উল্টো করে রেখেছে মীরা। মা মেয়ে দুজনেই ফুলে ফেপে রয়েছে। এদের রাগ ভাঙাতে রাফসানের উঠে পড়ে লাগতে হবে। কলেজ ক্যাম্পাসে স্টুডেন্ট আসছে। মাসুদ রুবির হাতটা ধরে বলতে লাগলো, ভালো লেগেছে তোমাকে? তুই জানিস আমি কে, কি আমার পরিচয়? ঠোঁট মুছতে মুছতে কথাটা বলে রুবি। আমি জানি তুমি একটা মেয়ে, নরম ঠোঁট, উষ্ণ কোমর, ঘায়েল করা চোখ, আকৃষ্ট করা ফিগার হলো একটা মেয়ে। এই যে তোর সাহসের সীমা অতিক্রম করে ফেলেছিস কিন্তু। হ্যাঁ করছি, নতুন প্রেমে পড়লে একটু একটু সাহস দেখাতেই হয়। তুই জানিস এগুলো যদি আমার বাবা জানতে পারি তোর কি অবস্থা হবে? আমি ভয় পাই না, তোমার মিষ্টি ঠোঁট যে আমার মুখ মিষ্টি মিষ্টি হয়ে গেছে, সেই সাথে ভয়ও কেটে গেছে। বলতে বলতে মাসুদ রুবির কোমর জড়িয়ে ধরে। ধস্তাধস্তি করে রুবি কোনো রকম তার হাত থেকে নিজের কোমর মুক্ত করে বলল, দেখ বেশি খারাপ হয়ে গেছে, তোকে আমি কি করি দেখিস। রাগান্বিত হয়ে সেখান থেকে চলে আসে রুবি। মাসুদ পিছন থেকে চিৎকার করে বলে, রাগলে তোমায় হেব্বি লাগে জান। রুবির চেহারা লাল টুকটুকে হয়ে গেছে। রাগে সমস্ত শরীরে আগুন ধরে গেছে। কলেজের ক্যাম্পাসে এই প্রথম কেউ তার সামনে এমন ব্যবহার করেছে। ঘটনার সবকিছুই শিমুল দেখেছে দূর থেকে, কাছে আসেনি মাসুদের। শিমুল হাত বাড়ায় মাসুদের দিকে, বলে, হাই, আমি শিমুল, এই ক্যাম্পাসের পুরনো প্লেয়ার। মাসুদ শিমুলের হাতে হাত ধরে বলে, আমি জাহিদ মাসুদ, ক্যাম্পাসের নতুন কিন্তু ট্রেনিং প্রাপ্ত মাল। ভাল লেগেছে তোর অ্যাটিটিউড। সেম ইয়ার। ঘাড় তেরা মাসুদ। বুঝতে পেরেছে শিমুল। কাঁধে হাত দেয় মাসুদের। শিমুল বলল, আমি জানি না তুই সিনিয়র নাকি জুনিয়র, তবে তোকে ভালো লেগেছে ফ্রেন্ড। শিমুলের কথাটা বলে মাসুদ শিমুলের কাঁধে হাত রাখে। ক্যাম্পাসে শিমুলের বন্ধুগুলো খেপে যায়। মাসুদের সামনে এসে বলে, তুই শিমুল ভাইয়ের কাঁধে হাত দিস কোন সাহসে? হুম। মাসুদের ডাইরেক্ট জবাব, তোদের শিমুল ভাই কি বললো শুনিসনি? ফ্রেন্ড বলেছে
আর ফ্রেন্ড মানে কি তা তোদের বুঝতে হবে না। শিমুলের বন্ধুগুলো চুপ হয়ে গেছে। মাসুদের দিকে তাকিয়ে শিমুল বলল, তুই একটা জিনিস। মাসুদ কিচ্ছু বলল না। শিমুলদের সাথে ক্যাম্পাসের চেসের আড্ডায় জড়িয়ে গেছে, সবার সাথে পরিচিত হয়েছে। বাসায় ভালো লাগছিল না, তাই কলেজে চলে আসে রাফসান। মাসুদের চোখ রাফসানের দিকে পড়তেই চমকে ওঠে। মাসুদ সেই ভিডিও দেখেছে যেই ভিডিওতে রাফুর মৃত্যু হয়েছে। শিমুলদের আড্ডা থেকে উঠে সোজা রাফসানের সামনে এসে দাঁড়ায় মাসুদ। রাফসান মাসুদকে দেখেও না দেখার মতো করে সাইড থেকে চলে যায়। অবাক হয়ে যায় মাসুদ। পিছন থেকে রাফসানের কলার ধরে নিজের দিকে করে মাসুদ রাফসানকে। রাফসান এক হাত দিয়ে তার শার্টের কলার ছাড়িয়ে নেয় মাসুদের হাত থেকে আর বলে, কি ভাই তুমি? তোমাকে তো এর আগে কখনো এই কলেজ ক্যাম্পাসে দেখিনি। ধূপ করে আওয়াজ হয়। মাসুদ রাফসানের নাক আর মুখের মাঝ বরাবর মুঠিবদ্ধ হাতে আঘাত করে। নাক ফেটে গড়গড় করে রক্ত ঝরছে, ঠোঁট ফুলে গেছে। শিমুল পিছন থেকে এসে মাসুদকে আঁকড়ে ধরে। আরে মাসুদ, কি করছিস? ইনি আমাদের কলেজের সহকারী শিক্ষক। বলে মাসুদকে ছেড়ে দেয় শিমুল। মাসুদ রাফসানের দিকে তাকিয়ে আছে। নাম কি? পিছন থেকে শিমুল বলে উঠল, রাফসানা ইসলাম। আমি তোর কাছ থেকে শুনতে চাইনি শিমুল, আপনি বলেন নাম কি আপনার? রাফসান তাকিয়ে আছে মাসুদের দিকে। ছেলেটা বেয়াদবি করছে, কি করা যায় সেটা ভাবছে সে। কানে কথা যায় না? মাসুদের রাগ উঠেছে। মাসুদ রাফসানকে ভালো করেই চেনে। সে এমন বলদ মার্কা চেহারার ভঙ্গিতে থাকবে না। এটাই মাসুদের রাগ হওয়ার কারণ। রাফসানের মুখ থেকে হালকা করে শব্দ বের হয়। সে বলে, দেখো, আমি একজন শিক্ষক, ভদ্রতা বজায় রেখে কথা বলো। রাফসানের কথা শুনে তবদা খেয়ে দাঁড়িয়ে আছে মাসুদ। রাফসান শিমুলের দিকে তাকিয়ে বলল, শিমুল, তোমার বন্ধুকে সাবধান করে দিবে। আজ প্রথম, তাই প্রিন্সিপালের রুমে নিয়ে যায়নি। বলে অফিস রুমের দিকে চলা শুরু করে রাফসান। মাসুদ নিজেকে শিমুলের হাত থেকে ছাড়িয়ে নেয়। বড় বড় চোখ করে তাকিয়ে থাকে রাফসানের চলে যাওয়ার দিকে। নিজের শার্টের কলার ঠিক করে নেয় মাসুদ। বিড়বিড় করে বলে, দেখি কতদিন এভাবে লুকিয়ে থাকি। অন্ধকার জগতে তোকে ছাড়িনি রাফু, তুই এখনো সে জগতের একটা অংশ। স্যার, একটু শুনুন। জি বলো, রুবি কি বলবে? স্যার, আপনার নাক বেয়ে রক্ত ঝরছে, চলুন ফার্স্ট এড লাগিয়ে দেই। ধন্যবাদ, কষ্ট করতে হবে না তোমার। স্যার, জি বলো। আজকে লাঞ্চ টাইমে আমি আপনার সাথে বসতে পারি একটু? কেন? না, তেমন কিছু না। আমি বাসা থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আমি আপনার জন্য নিয়ে এসেছিলাম। আমি দুপুরের জন্য খাবার নিয়ে এসেছি। কেন, বউয়ের হাতে কি জাদু আছে যা আমার রান্নার হাতে নেই? বিষয়টা সেটা নয় রুবি। তাহলে কি বলুন? কিছু বলার নেই আমার। তাহলে আমি আপনার জন্য অপেক্ষা করব। না, তুমি খেয়ে নাও, আমি বাসায় চলে যাব। কেন স্যার, বউ কি বেশি আদর করে? এটা বলেই তাচ্ছিল্যের হাসি হেসে ওঠে রুবি। রাফসান মশকরা ভেবে চুপ হয়ে বলল, আমি সামান্য অসুস্থ, বাসায় ভালো লাগছিল না, তাই কলেজে আসা। তাহলে বউয়ের কাছে যেতে এত তাড়া কেন? তুমি বুঝবে না, ছোট মানুষ তুমি। যখন তোমার কেউ হবে তখন তুমিও বুঝবে। আমার তো আপনার সাথে বসতে ভালো লাগে। রবি, আমি আসি। স্যার, হ্যাঁ। আপনাকে যা বলেছিলাম তা নিয়ে ভাবছেন কখনো? তুমি এটা বুঝতেছো না কেন? আমার স্ত্রী সন্তান আছে, আমি তাদের নিয়ে সুখে আছি। তুমি যেটা বলছো সেটা অন্যায়। আমার স্ত্রী আমার উপর বিশ্বাস রাখে, আমি সে বিশ্বাসের অমর্যাদা করতে চাই না। স্যার, আপনার অবগতির জন্য জানিয়ে দেই, পৃথিবীর সকল নারী তার স্বামীর উপর সম্পূর্ণ বিশ্বাস করতে পারে না। রাফসান কিছুই বলল না। রুবির কথা এড়িয়ে গেল সে। প্রিন্সিপাল স্যারের রুমে দাঁড়িয়ে আছে রাফসান, সামনে ওয়ার্নিং লেটার। রাফসানের সাথে কেন এমন হয় বারবার? এত ঝামেলা কেন ওর সাথে হয়? কলেজের রেপুটেশন নষ্ট হচ্ছে শিক্ষক ছাত্রদের মধ্যে বিবাদে। দ্বিতীয়বার যেন এমন কিছু না হয়, তার জন্যই ওয়ার্নিং করা হয়েছে রাফসানকে। বাসায় বসে চিন্তিত মিম।
অসুস্থ শরীর নিয়ে কলেজে আসা নিয়ে সন্দেহের জাল বুনছে তার মনে। রাফসানের স্বভাবের পরিবর্তন, তার সাথে খারাপ আচরণ করা মিমকে ভাবিয়ে তুলেছে। কিচ্ছু ভালো লাগছে না তার। কিছু সিদ্ধান্তে স্থির হয় মিম। ব্যাগ থেকে লাল রঙের শাড়ি বের করে, কালো ব্লাউজ, শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি, হালকা করে ঠোঁটটা লিপস্টিক দিয়ে ভিজিয়ে নিয়েছে মিম। মীরা তাকিয়ে আছে মায়ের দিকে। মিমকে এত সুন্দর করে কখনো সাজতে দেখেনি মীরা। মিম আয়নার সামনে দাঁড়ায়, কোমরের দিক থেকে কাপড় ঠিক করে নেয়। মীরাকে বলে, মামুনি চলো, বাবার কলেজে যাবো আজকে।